মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। দেয়াশিনী বারবার ফোন চেক করছিল। 9:30 বেজে গেল, ওর ভাই এখনো এলো না। দুবার কল করেছিল ভাইকে। নীলার্ক বলেছিল রাস্তায় আছে। দেয়াশিনী ভাবছিল এতক্ষণ লাগার কথা নয়। সন্ধ্যের দিকেই দেয়াশিনী বিয়ে বাড়িতে চলে এসেছিল। ভেবেছিল ওর ভাইকে এখানে দেখতে পাবে, কিন্তু এখানে আসার পর সৌম্যর কাছে দেয়াশিনী শুনল নীলার্ক ওদের সাথে আসেনি। যে বন্ধুর সঙ্গে নীলার্ক বাইক নিয়ে আসছিল সেই বন্ধুটাও একটু আগে একা ফিরল। ওর কাছেই দেয়াশিনী জানল সেই বন্ধুকে দেয়াশিনীর শরীর খারাপের অজুহাত দিয়ে নীলার্ক বাড়ি ফিরে গেছিল। দেয়াশিনী হতভম্ব হল, নীলার্ক মিথ্যে বলল কেন? ও বুঝে উঠতে পারল না ওর ভাইয়ের হলোটা কি। সৌম্যকেও খুব চিন্তিত লাগলো দেয়াশিনীর। একটু আগেই সৌম্যকে বিয়ের জায়গায় নিয়ে যাওয়া হলো, কিন্তু সৌম্য বারবার দেয়াশিনীর কাছে জানতে চাইছিল নীলার্ক ফোন তুলল কিনা। দেয়াশিনী আর অপেক্ষা করতে চাইছিল না। সৌম্য, তমসা বাকিদেরকে বলে দেয়াশিনী বিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। না খেয়ে দেয়াশিনীকে কিছুতেই ছাড়ছিল না তমসা। অগত্যা বাধ্য হয়ে কিছু খেতে হলো দেয়াশিনীকে। বেরোতে আরো দেরি হলো ওর। এত রাতে একা ক্যাবে না ছেড়ে সৌম্য জোর করে একটা গাড়ি দিল দেয়াশিনীকে। ও সময় দেখল 10:30। ভেবে নিল বাড়ি পৌঁছতে ওর আরো 1 ঘন্টা তো লাগবেই। 11:30 নাগাদ দেয়াশিনী ওর ফ্ল্যাটের সামনে গাড়ি থেকে নামল। গাড়ির ড্রাইভার দাঁড়িয়ে থাকল। সৌম্যর হুকুম, নীলার্কর খবর জেনে ফিরবে ও। ফ্ল্যাটের সামনে এসে দুবার কলিং বেল বাজানোর পর দেয়াশিনী দরজার ল্যাচ টানতেই দরজা খুলে গেল। দরজা খোলা দেখে দেয়াশিনী খুব অবাক হয়ে ভেতরে ঢুকল। সব ঘর অন্ধকার, শুধু ওর ভাইয়ের ঘরের দরজার নিচ থেকে আলোর রেখা আসছিল। দেয়াশিনী নীলার্কর ঘরের বন্ধ দরজায় অনেকক্ষণ শব্দ করে ডাকাডাকি করল। নীলার্ক দরজা খুলল না দেখে দেয়াশিনীর এবার টেনশন হতে শুরু করলো। ও আর দেরি না করে বাইরে ড্রাইভারকে এসে দরজা খোলার জন্য ডাকল। ড্রাইভারটি কি করবে বুঝতে না পেরে সৌম্যকে ফোন করল। দেয়াশিনীর প্রবল টেনশন হলেও বারবার মনে হচ্ছিল নীলার্ক হয়তো ঘুমিয়ে গেছে, তাই শুনতে পাচ্ছে না। ড্রাইভার দাদাটি ফোন রেখে ওকে বললেন সৌম্য স্যার আসছে। দেয়াশিনী এবার বলল, আপনি ততক্ষণ একটু খোলার চেষ্টা করুন না, আমি বরং দারোয়ানকে ডেকে আনছি। দারোয়ান এসে বলল পুলিশকে খবর দিতে। তারপর সে আশেপাশের ফ্ল্যাটেও জানালো। পাশের ফ্ল্যাটেরই একজন পুলিশকে খবর দিল। সৌম্যরা আসার আগেই পুলিশ এল। দরজা ভেঙে দেয়াশিনী ওর ভাইকে যেভাবে দেখতে পেল, কয়েক মুহূর্ত লাগলো ওর চোখ দুটো স্থির করতে। দুজন পুলিশ সঙ্গে সঙ্গে ছুটে গেল ওর ভাইয়ের নিথর, নিষ্পন্দ, ঝুলন্ত দেহটার কাছে। দেয়াশিনী ওখানেই পড়ে গেল মেঝেতে। ও কি দুঃস্বপ্ন দেখছে? নিজের হাতটা ধীরে ধীরে ওপরে তুলে বুকে হাত রাখল দেয়াশিনী। নিজের নিঃশ্বাস শুনতে পেল। না, দুঃস্বপ্ন নয়, এটা সত্যি। বিস্ফারিত চোখে দেয়াশিনী দেখল ওই দুজন পুলিশ ভাইয়ের শরীর নামিয়ে রাখল বিছানায়। দেয়াশিনী পাগলের মতো চিৎকার করতে করতে উপুর হয়ে পড়ল ওর ভাইয়ের কাছে। অসহনীয় যন্ত্রণায় ছটফট করতে লাগলো দেয়াশিনী। কিছুতেই ওর বিশ্বাস হচ্ছিল না এই দৃশ্য। প্রতি মুহূর্তে চিৎকার করে ও সবাইকে ওর ভাইকে হাসপাতালে নিয়ে যেতে বলছিল। কি তীব্র বুক ফাটানো চিৎকার শান্ত নরম দেয়াশিনীর। ভাই! ভাই! দূর থেকে শুনে ঘরে ঢোকার আগে সৌম্যর পা আটকে গেল। একজন মহিলা পুলিশ দেয়াশিনীকে 2 হাতে জাপটে ধরে সরিয়ে রাখতে চাইছিলেন। ততক্ষণে তমসাও এসেছিল সৌম্যদের সঙ্গে। দেয়াশিনী অনেকক্ষণ পরে চিৎকার করা থামালো। ডাক্তার এসে চলে গেছিল 1/2 ঘন্টা আগেই। পুলিশ এবার নীলার্কর বডিটাও নিয়ে যাবে। দেয়াশিনী ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছিল। শ্বাস নিতে এবার কষ্ট হচ্ছিল ওর। নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছে। আবঝাভাবে ওর মনে পড়ল দুপুরে বলা দিঘির কথাটা।
দিঘি বলেছিল, শ্রমিককে না পেলে আমি সুইসাইড করবো। দেয়া, প্লিজ তুই একবার ওকে বুঝিয়ে বল। দেয়াসিনী আঁতকে উঠে, দিঘি দিঘি বলে দুবার ডাকলো, ভাই 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 বলে জ্ঞান হারালো দেয়াসিনী। ভাষা ভাষা চোখে দেয়াসিনী দেখতে পেল উজ্জ্বল আলো, আবছা অনেকগুলো মুখ। কোথায় শুয়ে আছে ও? হসপিটালে। কেউ একজন বলল সৎকার হয়ে গেছে। তমসা বলল পুলিশ ডেকেছিল আবার তখন। পুরোপুরি চোখ খুলতে পারল না দেয়াসিনী। আবার বুঝে এলো ওর চোখ অন্ধকারে। ঘুম ভেঙে দেয়াসিনী দেখল হসপিটাল নয়, ও একটা ঘরে শুয়ে আছে। দেয়াসিনী চোখ মেলতেই ওর মা ঝুঁকে এলো ওর সামনে। উঠতে পারবি বাবি? দেয়াসিনী প্রশ্ন করল, কেন মা? ওর মা বলল, বাথরুমে যেতে হবে। দেয়াসিনী চারপাশে চোখ ফেরালো। ঘরটা চেনা লাগলো ওর, কিন্তু ওর ঘর নয়। ও ওর মাকে জিজ্ঞেস করতে গেলে গলা দিয়ে ফ্যাস ফ্যাসে আওয়াজ বেরোলো। ওর মাকে ধরে ধরে 4 পা হেঁটে লাগোয়া টয়লেটে ঢুকলো দেয়াসিনী। ফিরে এসে শুতেই আবার চোখ বুজে আসছিল ওর। ও দেখল একটা অবয়ব ধীরে ধীরে ওর কাছে এগিয়ে এলো। দেয়াসিনী নিষ্পৃহ চোখে দেখল অবয়বটা দীপ্তর। দীপ্ত দেয়াসিনীর কপালে হাত এগিয়ে রেখে বলল, জ্বরটা আর নেই। দেয়াসিনী চোখ বুঝল। সম্পূর্ণ জ্ঞান ফিরলে দেয়াসিনী যখন বিছানায় উঠে বসল, ওর মাথা ধীরে ধীরে কাজ করতে শুরু করেছে। ও দেখল ওর পাশে তমসা শুয়ে আছে। জানলা দিয়ে সকালের রোদের তাপ আসছে। দেয়াসিনী হুড়মুড় করে বিছানা থেকে নেমে ঘরের দরজা খুলল। আর তখনই ওর খেয়াল হলো এটা সৌম্যর ফ্ল্যাট। বেরিয়ে এসে দেখল সোফার পাশে মেঝেতে সৌম্য অবিন্যস্ত ঘুমোচ্ছে। অন্য ঘরটাতে এসে দেখল ওর মাকে ঘিরে সৌম্যর মা চুপচাপ বসে আছে। দেয়াসিনী জিজ্ঞেস করল, মা, ভাই কোথায়? ওর মা মাথায় হাত রেখেই নিষ্পলক চোখে ওর দিকে তাকালো। দেয়াসিনী হাত পা ছুঁড়ে একই প্রশ্ন করতে করতে চিৎকার করতে শুরু করলো আবার, মা, ভাই কোথায়? ও মা, বলো না, ভাই কোথায়? ও মা, ভাই কোথায় বলো না, ভাই কোথায় বলো না, তোমরা কেউ কিছু বলছো না কেন? ভাই কোথায় মা? সৌম্য উঠে এলো। দেয়াসিনীর এই রূপ কেউ কখনো দেখেনি, এমনকি ওর মা। চিরকাল একটা শান্ত বাতাস ছড়িয়ে রাখত দেয়াসিনী। ওর সামনে একটু চেঁচামেচি হলেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যেত ওর। সবাই স্তব্ধ হয়ে দেখল অব্যক্ত অসহনীয় কাতর যন্ত্রণায় দেয়াসিনী মেঝেতে পড়ে হাউ হাউ করে কাঁদতে শুরু করল। দেয়াসিনীর মা এই 3 দিন অদ্ভুত যন্ত্রণায় ছটফট করেছেন। ছেলের মৃত্যুর আঘাত পেয়ে পাথর হয়ে পরদিন সকালেই অভির সঙ্গে প্লেনে কলকাতায় এসেছিলেন। এসে শুনেছিলেন গত রাত থেকে দেয়াসিনীর জ্ঞান নেই। 3টে দিন দেয়াসিনীর জ্ঞান ফেরেনি। দেয়াসিনীর মা ছেলের শোক করছেন একদিকে, অন্যদিকে দেয়াসিনীর জন্য চিন্তা। ভাইয়ের মৃত্যু মেনে নিতে পারেনি ও। দেয়াসিনীর মা ভয় পাচ্ছিলেন ও ভারসাম্যহীন হয়ে না পড়ে। সৌম্য আর তমসা দুদিক থেকে দেয়াসিনীকে ধরে রইল বেশ কিছুক্ষণ। দেয়াসিনী বিশ্বাস করছিল না যে মাঝখানে 3 দিন কেটে গেছে। এই 3 দিনও একেবারে অচেতন ছিল। ওর ভাইকে ও আর কোনো দিন দেখতে পাবে না। একটা মানুষ একেবারে নেই কি করে হয়ে যেতে পারে? ওর ছোট ভাই যে এখনো ভয় পেলে ওকে জড়িয়ে ঘুমোয়। ছোটবেলার ভাইয়ের ছোট ছোট নরম আঙুল ওর মনে পড়ছিল। সেই ভাই আর নেই। এই পৃথিবীতে কোথাও খুঁজলে ওর একমাত্র আদরের ভাইকে আর পাওয়া যাবে না। এইসব ভাবতে ভাবতে
দেয়াসিনীর চোখ ভেসে যাচ্ছিল বন্যায়, আর মুখ দিয়ে গোঙানির মতো আওয়াজ বেরোচ্ছিল। সৌম্য একদিক থেকে দেয়াসিনীকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। বলল, আমার জন্য এমন করলো, আমার জন্য দেয়াসিনী, আমার জন্য। দেয়াসিনী ক্লান্ত চোখে তাকালো সৌম্যর দিকে। দীপ্ত শান্ত গলায় দেয়াসিনীকে বলল, নীলার্ক একটা চিঠি লিখে গেছে, পড়বে? দেয়াসিনী সোজা হয়ে বসল। দীপ্তদা ওর হাতে ধরিয়ে দিল চিঠিটা। চিঠিটা খুলে ওর ভাইয়ের হাতের লেখা দেখেই এক পশলা জল চলে এলো দেয়াসিনীর চোখে। মুছে নিয়ে পড়তে শুরু করল। মাঝে মাঝে ঝাপসা হয়ে আসছে দৃষ্টি, তাও পড়া থামালো না। দেয়াসিনী দেখল প্রথম চিঠিটা সৌম্যকে লেখা। ইলোরাকে ভালোবেসেছিল ওর ভাই, নিঃশর্ত ক্ষমা চেয়েছে সৌম্যর কাছে। শেষে একটা অনুরোধ করেছে সৌম্যকে, ইলোরাকে যেন কষ্ট না দেয় সৌম্য। দেয়াসিনীর এতক্ষণে খেয়াল হলো এটা সৌম্যর ফ্ল্যাট, অথচ ওর বউ ইলোরা কোথাও নেই। সৌম্যর দিকে তাকিয়ে প্রশ্ন করল, ইলোরা কোথায়? সৌম্য বলল, ওর বাড়িতে। সেদিন রাতে নীলুকে পুলিশে নিয়ে যাওয়ার পর ওর চিঠিটা পড়ে আমি আর যাইনি ওখানে। আমাদের রিসেপশনও হয়নি। তবু ও আমার স্ত্রী, কিন্তু কিন্তু নীলু আমার ভাই। ও বললে আমি ওকে ক্ষমা করতাম না? একা একা এই কষ্ট ভোগ করার জন্য আমাকে ফেলে গেল। অভিমানটা আমি কাকে দেখাবো এখন? সৌম্যকে কাঁদতে দেখে দেয়াসিনী সহজ গলায় বলল, আমার ভাইয়ের অনুরোধটা কিন্তু খুব সহজ, সেটা রেখো। তার পরের অংশটা নীলার্ক দেয়াসিনীর দীপ্তদাকে লিখেছে। অভিদীপ্তকে, যাকে ওর ভাই অভিদা বলে ডাকত। আংরা ভাষায় ওদের একসাথে কাটানো সময়ের কিছু কথোপকথন আছে সেখানে। সেই কথোপকথনের বেশিরভাগটাই দেয়াসিনীকে লেখা। লেখাটা পড়তে পড়তে দেয়াসিনী একবার তাকালো দীপ্তর দিকে। দীপ্তদা দেয়াসিনীকে এভাবে ভাবে? তার পরের অংশে দেয়াসিনীকে লিখেছে নীলার্ক, দে ভাই, যেদিন প্রথম ইলোরার সৌম্যকে শপিং মলে পাশাপাশি হেঁটে আসতে দেখি, সেই সময় আমার নিজেকে তোর মতো লাগছিল। প্রবল দুর্যোগে তোর ভেতরটা চুরমার হয়ে গেলেও তোকে যেমন বাইরে থেকে অবিচল শান্ত দেখায়, অভিদার মা, ডাক্তার জেঠু, বাবা মারা যাওয়ার সময় তোকে যেমন দেখেছিলাম দিভাই, আর দেখেছিলাম অভিদার বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময়। আমি সেদিন বাইরে থেকে তেমন শান্ত ছিলাম, কেউ বুঝতে পারেনি সেদিন আমার ভেতরে কি চলছিল। মাকে বলিস আমি ভালো থাকবো, বাবা আমার জন্য অপেক্ষা করছে, মনে আছে তো? আমার তোর কাছে খুব যেতে ইচ্ছে করছে দিভাই, কিন্তু আর কখনো আমি তোর কাছে যেতে পারবো না, আমার সামনে এখন অনেক কাজ। শেষ লাইনটা পড়ে এলিয়ে পড়ল দেয়াসিনী। ওর চোখ থেকে অবসাদ আর ক্লান্তি ছড়িয়ে পড়ল সারা শরীরে। 2 মাস 12 দিন হয়ে গেল নীলার্কর চলে যাওয়ার। দেয়াসিনী অন্যান্য দিনের মতোই ঘুম থেকে উঠে চোখ বুজে কিছুক্ষণ ওর ভাইয়ের হাসি মুখটা মনে করার চেষ্টা করল। তারপর শূন্য দৃষ্টিতে চেয়ে রইল সিলিংয়ের দিকে। এভাবেই রোজ দেয়াসিনী ওই রাতের ওর ভাইয়ের মুখটা ভুলতে চেষ্টা করে। কিছুটা হয়তো পেরেওছে। এখন ধীরে ধীরে বাইরে ছাদে এসে পুজোর ঘরের দিকে তাকালো দেয়াসিনী। মাকে দেখতে পেল না। ওর মাকে এখন আর নিয়ম করে পুজোর ঘরে যেতে দেখে না দেয়াসিনী। মার সাথে ওর বিশেষ কথাও হয় না। দুটো নিস্তব্ধ মানুষ পাশাপাশি ঘরে পাথরের মতো নিঃশব্দে কাটিয়ে দেয় এক একটা দিন। দেয়াসিনী চা করবে বলে নিচে নামছিল, তখনই ও মায়ামাসিকে চায়ের কাপ নিয়ে সিঁড়ি দিয়ে উঠে আসতে দেখল। মায়ামাসিকে মা চলে যেতে বলেছিল, এ বাড়ির এতদিনের মায়ায় মায়ামাসি এখনো চলে যেতে পারেনি। অন্য বাড়িতে কাজও নেয়নি, তবে নিজের বাড়িতে ফিরে যায় মাঝে মাঝেই। এই কদিন মায়ামাসি ছিল না এখানে।
আজ সকালেই এসেছে। দেয়াসিনী হাত বাড়িয়ে চায়ের কাপ নিয়ে ছাদে ফিরে এলো। মায়ামাসিও কোনো কথা না বলে ফিরে গেল নিচে। নীলার্কর ঘটনার 4-5 দিন পরই মাকে নিয়ে জলপাইগুড়িতে চলে এসেছিল দেয়াসিনী। তারপর থেকে এখানেই আছে। এই 2 মাসের মধ্যে ও একদিনও বাড়ি থেকে বেরোয়নি। বাগান থেকে শুভ আর পূর্বা দেখা করতে এসেছিল একদিন। ওদের ফিরে যেতে অনুরোধ করেছিল দেয়াসিনী। ও এখন কারোর সামনেই যেতে চায় না, ওর সময় লাগবে। শুভরা ফিরে গিয়েছিল। কলকাতাতে দেয়াসিনী সুস্থ হবার পরই দীপ্ত কলকাতা ছেড়ে আবার কোথাও চলে গেছে। দীপ্ত এখন কোথায় আছে দেয়াসিনী জানে না। এখানে চলে আসার আগে দেয়াসিনী ওর ফ্ল্যাট ছেড়ে দিয়েছিল। সৌম্যর জোরাজুরিতেই দেয়াসিনী ওর ফ্ল্যাটের কিছু জিনিস সৌম্যর কাছে রেখে চলে আসে। সৌম্য প্রায়ই নিয়ম করে দেয়াসিনীর খোঁজ খবর নেয়। চলে আসার দিন দেয়াসিনীর মা সৌম্যর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বললেও নীলার্কর চলে যাওয়ার জন্য সৌম্য নিজেকেই দায়ী করে। এমনকি দেয়াসিনীর মায়ের জন্য এক ধরনের দায়িত্বও যেন অনুভব করে সৌম্য। প্রথম দিকে দেয়াসিনী বোঝাবার চেষ্টা করেছিল, তারপর হাল ছেড়ে দিয়েছে। কারোর সঙ্গে যোগাযোগ রাখেনি দেয়াসিনী। তবে সৌম্য ফোন করলে রিসিভ করে। ও টের পায় ওর ভাইয়ের চলে যাওয়া সৌম্যর ভেতরটাকেও ঝাঁঝরা করে দিয়েছে। সৌম্য আর ইলোরার সম্পর্কটা আর ঠিক হয়নি। ওরা আলাদাই থাকে বেশিরভাগ সময়। একসঙ্গে থাকলেই তুমুল অশান্তি। দেয়াসিনীকে একদিন সবটা বলেছিল সৌম্য। ইলোরা সৌম্যর বাড়িতে এসেই সৌম্যর সঙ্গে কাছাকাছি হওয়ার চেষ্টা করেছিল। ইলোরাকে কাছে আসতে দেখেই সৌম্যর চোখের সামনে ওর নীলুর মৃত ছবি ভেসে ওঠে। সৌম্য ঠেলে সরিয়ে দিয়েছিল ইলোরাকে। দেয়াসিনীকে সৌম্য বলেছিল সৌম্য না পারছে ইলোরাকে নিজের করে নিতে, না পারছে নীলুর চিঠির কথা ভেবে ইলোরাকে ছেড়ে দিতে। দেয়াসিনী ভেবেছিল সৌম্য যখন একেবারেই ইলোরাকে গ্রহণ করতে পারছে না, তখন দুটো মানুষকে কষ্ট পেতে দেখলে নীলার্কও নিশ্চয়ই খুশি হতো না। তবু দেয়াসিনী ওর ভাইয়ের শেষ ইচ্ছার কথা ভেবে ইলোরাকে ছেড়ে দেবার কথা বলতে পারেনি সৌম্যকে। চায়ের কাপটাকে ছাদের কার্নিশের একপাশে রেখে পা ঝুলিয়ে বসল দেয়াসিনী। নিচের রান্নাঘর থেকে বিভিন্ন রকম আওয়াজ আসছে, হালকা বাসনের টুংটাং আওয়াজ। তবু কেমন অস্থির লাগলো ওর। এই কদিন দেয়াসিনী নয়তো ওর মাই রান্না করেছে, কিন্তু একেবারে নিঃসাড়ে। যেন এ বাড়িতে আর কেউ থাকে তা একে অপরকে জানতে দিলে নিজেরাই কেঁপে উঠবে এক অজানা আশঙ্কায়। দেয়াসিনীর মনে হলো শব্দ, যান্ত্রিকতা জীবনের চলাচলকে মনে করায় বলেই হয়তো বাস্তবতা থেকে দূরে থাকার জন্য ওর আর ওর মায়ের এই আচরণ ছিল। খাঁ খাঁ বাড়িতে যাপনের শব্দ বেজে উঠলে বাড়ির শূন্যতা আরো বেশি করে গিলে খেতে আসে নাকি? তার চেয়ে ভাইয়ের না থাকা, বাবার না থাকা, ঢাকা থাক অপার নৈঃশব্দে। দেয়াসিনী হোয়াটসঅ্যাপ খুলল। স্টেটাসে দেখল অনুষ্কা কলকাতায় নামল একটু আগে। এয়ারপোর্টে রিতম আর টিনটিনও গিয়েছিল। সকলের সাথেই ছবি। দেয়াসিনী অনুষ্কার মেসেজের রিপ্লাই দিয়ে ফোনটাকে সরিয়ে রাখল। সামনের দুটো বাড়ি পরে দুজন ছেলে ছাদে ঘুড়ি ওড়াচ্ছিল। দেয়াসিনী দুটো ঘুড়িকেই দেখছিল। দেখতে দেখতে ও কল্পনা করল একটা ঘুড়ি জিতবে। আস্তে আস্তে সেই ঘুড়িটাই সবচেয়ে আগে ঘুরতে ঘুরতে পড়ে গেল মাটিতে। দেয়াসিনী ভাবছিল প্রত্যেক মুহূর্তে দুটো আপাত সমান্তরাল জিনিসের মধ্যে বায়াসনেস কেমন অচেতনভাবেই মন তৈরি করে যেতে থাকে। ও দেখল দূরে আকাশটা ঘন কালো। কলকাতায় কি মেঘ করেছে? এক মুহূর্তের জন্য দেয়াসিনীর মনে হলো আজ দীঘি আর শ্রমিকের বিয়ে। বিয়ে বলতে রেজিস্ট্রি ম্যারেজ। নীলার্কর চলে যাওয়ার 3 দিন পর দেয়াসিনীর অমন শোকের সময়েও দেয়াসিনীর কাছে এসে শ্রমিককে চেয়েছিল দীঘি। দেয়াসিনীর তখন পাগল পাগল অবস্থা ভাইকে হারিয়ে। তাও একটা কথা না বলে পারেনি। আমাদের বন্ধুত্বের কথা ছেড়েই দিলাম। নিজের ভালোবাসার মানুষের কাছে
ভালোবাসার সময়ে অন্য একজনের নাম শুনেও নিজেকে সঁপে দিলি? এতটা অসম্মান নিজেকে করতে পারলি দিঘি? দিঘি মুখ তুলে বলেছিল, তুই বুঝবি না। দেয়াসিনী আর কথা না বলে চোখের ওপর হাত রেখে শুয়ে পড়েছিল। কিছুক্ষণ অপেক্ষা করে দিঘি ওর ঘর থেকে বেরিয়ে যায়। শ্রমিক তারপর অনেকবার ফোন করেছিল দেয়াসিনীকে, ধরেনি। একদিন সকালে হঠাৎ দেয়াসিনী শ্রমিকের নাম্বারে রিং করেছিল। ওপাশ থেকে শ্রমিক হ্যালো বলতেই দেয়াসিনী উত্তর দিয়েছিল, কিছু কথা বলার ছিল, বেশি সময় নেব না। শ্রমিক সেসব পাত্তা না দিয়ে দেয়াসিনীর ব্যক্তিগত ভালো থাকা খারাপ থাকা নিয়ে অনেক প্রশ্ন করছিল। দেয়াসিনী স্পষ্ট প্রশ্ন করেছিল, দিঘিকে নিয়ে কি ভেবেছিস? শ্রমিক একটু থমকে চুপ থাকার পর বলেছিল, একা একা কিছু ভাবতে পারছি না বলেই তো তোর সাথে ভাবতে চাইছি। কাকিমার সাথে আমার কথা হয়েছে। দিঘির মা যেটা বুঝতে পারছে, দিঘি সেটা ইচ্ছে করে বুঝতে চাইছে না। দেখ, ব্যাপারটা তো একটা অ্যাক্সিডেন্ট। দেয়াসিনী বলে উঠেছিল, তুই দিঘিকে বিয়ে কর শ্রমিক। শ্রমিকের যেন কয়েক সেকেন্ড লেগেছিল কথাটা বুঝতে। সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিল, আর আমরা? আমাদের কিছু নেই। দেয়াসিনী, যে সম্পর্কটাকে বাঁচাবার জন্য তোকে সবটা খুলে বললাম, সেই সম্পর্কটাকেই বন্ধ করে দিচ্ছিস? শ্রমিকের গলায় কান্না ঝরে পড়ছিল। দেয়াসিনী নিরুত্তাপ গলায় প্রশ্ন করেছিল, আমি বুঝতে পারছি না তোর অসুবিধে কোথায়? শ্রমিক উত্তর দিয়েছিল, আমি দিঘিকে ভালোবাসি না। দেয়াসিনী ফোন রেখে দেওয়ার আগে বলেছিল, আমাকে আর ফোন করিস না শ্রমিক, দিঘিকে বাঁচিয়ে রাখিস। আর কারো মৃত্যু শোক সহ্য করার আগে আমি মরে যেতে চাইব। শ্রমিককে ব্লক করে দিয়েছিল দেয়াসিনী। 1-2 সপ্তাহ পরে দিঘি ফোন করে ওদের বিয়ের খবরটা দিয়েছিল দেয়াসিনীকে। বলেছিল, জানিস দেয়া, শ্রমিক রাজি হয়ে গেছে, তবে শুধু সই করে বিয়ে। তুই আসবি তো? দেয়াসিনী ভাবছিল 4টে শব্দ, শ্রমিক রাজি হয়ে গেছে। কি মনে হচ্ছিল তখন ওর? দেয়াসিনী তো চেয়েছিল এমনটা, তবু দেয়াসিনী আর সেই মুহূর্তটা মনে করতে চাইল না। দূরের মেঘটা এখন দেয়াসিনীর মাথার ওপরে। ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। দিঘি আর শ্রমিককে একসাথে ভেবে আলতো হাসল দেয়াসিনী। ও চাইল ওরা ভালো থাকুক। দেয়াসিনী জানে না কেন ওর চোখেও বর্ষা নেমে এলো। বৃষ্টিটা বেড়ে যেতেই দেয়াসিনী ঘরে চলে এলো। জানলাগুলো বন্ধ করলো ছাট আসছে বলে। টেবিলে কাগজপত্রগুলো একপাশে সরিয়ে রেখে ল্যাপটপ অন করলো। রোজকার অভ্যেসে মেইল চেক করলো একবার। একটা মেইলে চোখ আটকে গেল ওর। ওকে ইন্টারভিউর জন্য ডেকেছে। মেইনসের রেজাল্ট বেরোবার পর এটারই অপেক্ষা করছিল দেয়াসিনী। 2 সপ্তাহ পরেই ওর পার্সোনালিটি টেস্ট। ল্যাপটপের ওপর মাথাটা একটু নামিয়ে রাখল। কোনো বিশেষ অনুভূতি আসছে না ওর। বাবা থাকলে সবচেয়ে বেশি খুশি হতো। ভাই লাফাতে লাফাতে মিষ্টি আনতে যেত, মুহূর্তে আশেপাশে চাউর হয়ে যেত। দেয়াসিনী চোখ মুছে নিচে নেমে এলো, মাকে জড়িয়ে ধরে খবরটা দিল। দেখল মায়ের চোখে আনন্দের ঝিলিক। মায়ামাসিও খুব খুশি হলো। ওর মা ওকে জড়িয়ে রেখে মায়ামাসিকে বলল, আজ একটু আমিষ রান্না করো তো মায়া, অনেক দিন মেয়েটা ভালো করে খাওয়া দাওয়া করেনি। দেয়াসিনীকে ওর মা বললেন, তোমাকে তো যেতে হবে, এবার গেলে কোথায় উঠবে? দেয়াসিনীর মা আগে ওর সঙ্গে তুমি করে কথা বললে দেয়াসিনী বুঝে যেত ওর মায়ের মেজাজ কতটা চড়ে আছে। ইদানিং ও খেয়াল করেছে মা মাঝে মাঝেই ওর সাথে তুমি করে কথা বলে। ও মাকে বলল, আগের পেজিতে আন্টিকে ফোন করে নেব, একটা বিছানা ম্যানেজ হয়ে যাবে, তুমি চিন্তা করো না। দেয়াসিনী অনুষ্কাকে খবরটা দিতে গিয়ে ফোনে দেখল দিঘি অনেক ছবি পাঠিয়েছে ওকে। নিচে লিখেছে, দেয়াসিনীকে মিস করেছে ও আর শ্রমিক। দেয়াসিনী দেখল ছবিগুলোতে দিঘিকে বেশ খুশি দেখাচ্ছে। তুলনায় শ্রমিকের মুখ স্বাভাবিকের থেকেও বেশি গম্ভীর। লাল রঙের শাড়িতে আর বউয়ের সাজে দিঘিকে অপূর্ব লাগলো দেয়াসিনীর। এত সুন্দর মেয়েকে শ্রমিক ভালো না বেশে থাকতে পারে? দেয়াসিনী ভাবল শ্রমিক নিশ্চয়ই একদিন দিঘিকে ভালোবাসবে।
ও শুভেচ্ছা পাঠালো দিঘিকে। দেয়াসিনীর সামনে এখন একটা নতুন জীবন, নতুন রকম লড়াই। নিজেকে এখন উল্টে পাল্টে তৈরি করবেও। ভাইকে ছেড়ে, মাথার ওপর বটগাছের মতো বাবাকে ছেড়ে, সাবধানে একা এক একটা পা ফেলে নিজের জন্য একটা বিস্তীর্ণ পরিচয় আর জমি তৈরি করবে দেয়াসিনী। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।